ঐকমত্য কমিশনের সাথে চলছে এনসিপির বৈঠক। বিচার ও সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে এগোনোর আহ্বান। রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার বিষয়কে আমরা জাতীয় নাগরিক পার্টি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। চাপিয়ে দেয়া নয়, গণতন্ত্র চর্চার বিষয় মন্তব্য মির্জা ফখরুলের। ট্রাম্প মোদি নন, সংস্কারে কাজ করতে হবে নিজেদেরই। এই ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। বিচার সংস্কারের আগে নির্বাচন মেনে নেবে না জনগণ, লালমনিরহাটে জামায়াত আমির। এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা সরওয়ার্দী। চলছে 2025-28 মেয়াদের অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। প্রার্থী আর তারকা ভোটারদের মিলন মেলায় পরিণত শিল্পকলা একাডেমি। যমুনা নিউজে আমন্ত্রণ আপনাদের সবাইকে, সাথে আমি জান্নাতুল কুলি আছি। শিরোনামগুলো দেখছিলেন শুরুতে। নির্বাচন প্রলম্বিত করার পক্ষপাতী নয় এনসিপি, তবে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ দিয়েই নির্বাচনের দিকে যেতে হবে, এমনটা জানিয়েছেন দলটির নেতারা। সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের আলোচনা শুরু হয়। সূচনা বক্তব্যে এমনটাই জানান নেতারা। আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রতি এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। পরে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন, 166টি বিষয়ের মধ্যে 129টি বিষয়ে একমত এনসিপি, তবে সংবিধান পুনর্লিখন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা এবং নাগরিকের নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই আলোচনায়। আরও বলেন, 70 অনুচ্ছেদের ব্যাপক সংস্কার চায় এনসিপি। অর্থবিল ছাড়া দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ, সংসদের স্থিতিশীলতা এবং সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতের কথা তুলে ধরা হয়েছে। এদিকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া স্থায়ী করা এবং গণ আকাঙ্ক্ষার জাতীয় সনদ তৈরি কমিশনের লক্ষ্য। আলোচনা প্রয়োজনে অব্যাহত থাকবে, কারণ আমরা চাই যে জাতির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গায় একটি জাতীয় সনদ তৈরি করতে। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। একচ্ছত্র ক্ষমতার ভারসাম্য না থাকা, এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই, সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ। সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্যে পৌঁছাইতে হবে। একই প্রসঙ্গের আরো কিছু বিস্তারিত তথ্য আমরা জানবো সহকর্মী আখলাকুস সাফার কাছ থেকে। তিনি সংসদ ভবনে আছেন। সাফা, এনসিপির প্রস্তাবনা সম্পর্কে আর কি কি তথ্য জানলেন আমাদেরকে একটু জানাবেন। একই সাথে জানতে চাই, এনসিপির নেতারা মূলত কি কি বলছেন। বেশ কিছু তথ্য পাওয়া গেছে কলি। সেটি হচ্ছে সকাল 10:30 থেকে যে বৈঠকটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। মধ্যাহ্ন যে বিরতি, সেই বিরতির আগ পর্যন্ত মূলত আলোচনা হয়েছে কনস্টিটিউশনাল গ্রাউন্ডে। অর্থাৎ এনসিপি বলছে 3টি পয়েন্ট, সেটি হচ্ছে প্রোটেকশন অফ সিটিজেন, পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার এবং সবশেষ সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদ সদস্যদের স্বাধীনতা এবং তাদের যে ক্ষমতা, সেই জায়গাগুলো নিয়েই কিন্তু কথাবার্তা আসছে। আরও একটি বিষয় এসছে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর যে ক্ষমতা, সেই ক্ষমতার হ্রাস করে সেই ক্ষমতার একটি ভারসাম্য আনা, যাতে করে কেউ নতুন করে এই যে ব্যবস্থা আছে রাষ্ট্র কাঠামোর মধ্যে যাতে কোনোভাবে ফ্যাসিজমটা ঢুকে না পড়ে, কেউ যাতে এককভাবে ক্ষমতা দখল করে বছরের পর বছর বসে থাকতে না পারেন। এই বিষয়গুলোই কিন্তু তারা মূলত প্রথমার্ধের যে আলোচনা, সেই আলোচনার মধ্যে নিয়ে এসছেন। এর আগে আমরা দেখেছিলাম কমিশনগুলোর যে সাজেশন
পজিশন ছিল 166টি পয়েন্টে, সে 166টি পয়েন্টের মধ্যে 113টি পয়েন্টে একমত ছিল এনসিপি। আজ তারা যেটি বলছেন যে তারা 129টি পয়েন্টে একমত হয়েছেন, অর্থাৎ নতুন করে 16টি পয়েন্টে তারা একমত হয়েছেন। গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন, এই বিষয়টি যখন আলাদা করে আমরা মধ্যম বিরতির সময় যে সময়টিতে জানতে চেয়েছিলাম, তখন তারা বলছেন যে ওই জায়গাটাতে তারা এখনো পর্যন্ত অনড় আছেন। তারা বলছেন যে এই যে সংবিধান, বিদ্যমান সংবিধানের মধ্যে এখনো পর্যন্ত ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং হচ্ছে যে রাষ্ট্র কাঠামো ধরে রাখার, আঁকড়ে ধরে রাখার মতো যে বিধানগুলো রয়েছে, যে বন্দোবস্তগুলো রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং সেই জন্য গণপরিষদ যে নির্বাচন, সেই নির্বাচনের বিষয়গুলোতেও তারা গুরুত্ব দিচ্ছেন। নির্বাচনের যে জায়গাটিতে, সেই বিষয়টি তারা স্পষ্ট করেছেন, বিচার এবং সংস্কার এই দুটো জায়গায় দৃশ্যমান যে অগ্রগতি, সে অগ্রগতি হওয়ার পরেই নির্বাচন হতে পারে। এই জন্য নির্বাচন বিলম্বিত করার কোনো ধরনের প্রয়াস এনসিপি নেই বলে সবশেষ জানানো হয়েছে। ধন্যবাদ আপনাকে সাফা। গণতন্ত্র চাপিয়ে দেওয়ার নয়, বরং চর্চার বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ক্ষমতায়ন, নেতৃত্ব, ঐক্য এবং প্রবৃদ্ধি পথ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়টি দ্রুত সমাধানের পরামর্শ দেন মির্জা ফখরুল। বলেন, নতুবা বিপদে পড়বে দেশ, আরও সমস্যা তৈরি হবে। বিএনপি মহাসচিব বলেন, মার্কিন বা চীনা প্রেসিডেন্ট কিংবা ভারতের প্রধানমন্ত্রী এসে কিছু করে দিয়ে যাবে না। দেশ এগিয়ে নিতে যা করার নিজেদেরকেই তা করতে হবে। ফখরুল বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূসের সাফল্য কামনা করেন তিনি। একই সাথে দেশের পরিস্থিতি ভবিষ্যতে খুব ভালো হবে এমন দৃঢ় বিশ্বাসের কথা জানান ফখরুল। বলেন, গণঅভ্যুত্থানে সবাই যেভাবে এক হয়েছিল, সেভাবেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেল ৩টায় 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হয়। সন্ধ্যায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে বৈঠক হওয়ার কথা। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৈঠক করবে দলটি। সবার মতামত এবং পরামর্শের ভিত্তিতে দলের পক্ষে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সরকারের ওপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে আলোচনা শেষ করতে চায় তারা। তারপর সংবাদ সম্মেলন করে নির্বাচনের বিষয়ে আবার নিজেদের অবস্থান জানাবে এই দলটি। আওয়ামী লীগ ভবিষ্যতে যেন আর মিছিল করতে না পারে, সে ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বেলা 11টার দিকে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। জানান, পুলিশ কর্মকর্তাদের বিষয়টি ভালোভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ বাহিনী সেটা করতে না পারলে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সাধারণ পুলিশ সদস্যদের নিজ বিভাগে পোস্টিং দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার, কারণ তারা বছরে মাত্র 20 দিন ছুটি পান। বাড়ি আসা যাওয়ার কথা ভেবে সেই ছুটিও পুরোপুরি দিতে পারে না সরকার। জাহাঙ্গীর আলম উত্তরা পশ্চিম এবং তুরাগ থানা পরিদর্শন করেন। এই সময়ে তিনি মিথ্যা মামলায় হয়রানি না করার নির্দেশনা দেন, আশ্বস্ত করেন পুলিশ যেন নির্বিঘ্নে কাজ করতে পারে, সেই পদক্ষেপ সরকার নেবে। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে, এই জন্য পুলিশদের ইন্সট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে, তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। জুলাই গণহত্যার বিচার এবং সংস্কারের আগে জনগণ নির্বাচন মেনে নেবে না, মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে জামায়াতের জনসভায় অংশ নেন তিনি। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান শফিকুর রহমান। বলেন, জামায়াত আগামীতে এমন একটি দেশ করতে চায় যেখানে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান আর পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, সব ধর্মের মানুষকে দেওয়া হবে নিরাপত্তা, সেই সাথে নারীদের নিরাপত্তা আর সম্মান নিশ্চিতের আশ্বাসও দেন জামায়াতের আমির। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই 2টি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার।
এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দিকে নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিয়েছেন। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দিকে দলে স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন এই প্রতিশ্রুতি দেন চৌধুরী হাসান সারওয়ার্দি। সাভারে রানা প্লাজার উদ্ধার অভিযান পরিচালনার সময় সারা দেশে ব্যাপক পরিচিতি পান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি। দায়িত্ব পালন করেছেন পদাতিক ডিভিশন সহ সেনা সদরের নানা গুরুত্বপূর্ণ পদে। এবার তারই নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা আমলাসহ বিভিন্ন শ্রেণী পেশার ৫ শতাধিক মানুষ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে যোগ দিলেন। আমরা থেমে থাকার জন্য এখানে যোগ দেইনি। শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে হয় এই অনুষ্ঠান। হাসান সারওয়ার্দিকে দলে স্বাগত জানান এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। এ সময় সারওয়ার্দি বলেন, সত্যিকারের সুখী সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে এলডিপির হয়ে কাজ করে যাবেন তিনি। স্বপ্ন দেখেন শোষণহীন সুন্দর বাংলাদেশের, যে দেশে মানুষের মর্যাদা থাকবে। আগামী বছরগুলি হোক লিবারেল ডেমোক্রেটিক পার্টির বছর, আমাদের আদর্শ জনগণের হৃদয়ে যাতে ছড়িয়ে যায়, আমাদের সর্বশক্তি নিয়োগ করে ইনশাআল্লাহ একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ আমরা সৃষ্টি করব। এ সময় এলডিপি সভাপতি অলি আহমদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কঠোর সমালোচনা করেন। বলেন, সংস্কারের নামে নাটক শুরু করেছে ইউনূস সরকার। তিনি প্রধান উপদেষ্টাকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান। যথাসময়ে জাতীয় সংসদের নির্বাচনের তারিখ ঘোষণা করুন, অন্যথায় জনগণের রোষানলে পড়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের শেষ বিদায় হয়তো সুখকর না হতে পারে। 2006 সাল থেকে বৈষম্যহীন রাষ্ট্র সমাজের আন্দোলন করে আসছে এলডিপি। নেতাদের দাবি, সেই আন্দোলন এখনো চলমান। ক্ষমতা এই সরকারের নাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। সিভিল প্রশাসনে কর্মরত সকল ক্যাডার এবং নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যারা ফ্যাসিস্টের দোসর এবং দুর্নীতিপরায়ণ, তাদের অবিলম্বে চাকরি থেকে অপসারণের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। একই সাথে জানিয়েছে আইনের আওতায় আনার দাবিও। সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে 5 দফা দাবি তুলে ধরে সংগঠনটি, যার মধ্যে অন্যতম সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পাশাপাশি ফ্যাসিস্ট আমলে বৈষম্যের শিকার সকল ক্যাডার নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের মন্ত্রণালয় সচিব সহ অন্যান্য সংস্থা দপ্তরের গুরুত্বপূর্ণ পদে পদায়নের দাবি জানানো হয়। তুলে ধরা হয় পদোন্নতি সহ প্রাপ্য সুবিধা প্রদানের দাবি। দাবিগুলো অবিলম্বে পূরণ করা না হলে কঠোর কর্মসূচি পালন এবং বিতর্কিত কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে। প্রশাসন থেকে আওয়ামী আস্থাভাজন, দলদাস, সুবিধাভোগী কর্মকর্তাদের অপসারণ করতে না পারলে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন গড়ে তোলা যাবে না, অন্যদিকে পেশাদারিত্ব ও বুদ্ধিভিত্তিক আমলাতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তাদের ব্যাপারে ত্বরিত ব্যবস্থা নিতে হবে, না হলে আমরা নিজেরাই তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করব। আগামীকাল জেলা এবং বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। সরকার এবং কর্তৃপক্ষকে দ্রুততম সময়ের মধ্যে 6 দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর তেজগাঁও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে মানববন্ধন থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসে। সব বৈঠক বাতিলের ঘোষণা দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিগগিরই দাবি পূরণ না হলে কঠোর অবস্থানে যাবে তারা। কারিগরি শিক্ষা ক্ষেত্রে এখনো বৈষম্য কাটেনি বলে অভিযোগ আন্দোলনরত শিক্ষার্থীদের। জানায় গাজীপুরে প্রাক্তন শিক্ষার্থীদের বৈঠকে রাজপথ এবং রেলপথ অবরোধের কার্যক্রম আসছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে হওয়া বৈঠক ফলপ্রসূ হয়নি বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। এখন থেকে রাজপথ কেন্দ্রিক কঠোর থেকে কঠোর কর্মসূচি চলমান থাকবে, কিন্তু কোনো বৈঠকের কারণে হোক বা কোনো আশ্বাসে আমরা কোনো প্রকার কর্মসূচি শিথিল করবো না বা বর্জন করবো না। জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে আমরা পলিটেকনিক শিক্ষার্থীরা আন্দোলনকে বিভক্ত করে রেখেছি এবং সমন্বয় করে রেখেছি। আগামীকাল সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে মহাসমাবেশের আয়োজন করবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী তৌকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। তৌকির, একটু জানাবেন নির্বাচনের সবশেষ কি অবস্থা? তারকারা এসছেন নিশ্চয়ই, কারা কারা এলেন, নির্বাচন নিয়ে তারা কি বলছেন, বিস্তারিত যদি আমাদের একটু জানাতেন। কলি সকাল 9টা থেকে শিল্পকলা একাডেমির চিত্রশালা প্রাঙ্গণে 2025-2028 মেয়াদের অভিনয় শিল্পী সংঘের নির্বাচনের আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়। সকালবেলা ঠিক ওইরকম তারকা উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে তারকারা আসতে থাকেন। কিন্তু এখন পর্যন্ত প্রায় ভোট কিন্তু চলবে 5টা পর্যন্ত, প্রায় সময় কিন্তু একদম শেষের দিকে। এবারের ভোটার সংখ্যা প্রায় 700, যতদূর জানতে পেরেছি এখন পর্যন্ত 500 আসলে ভোট পড়েছে। এর মধ্যে আমরা দেখেছি মোশাররফ করিম বা একটু আগে নিলয় আলমগীর এসেছেন, বা মৌসুমী হামিদ বা তৌকির আহমেদ ভিতরে আছেন। তারকা সংখ্যা ওইভাবে নেই, কিন্তু আবার একেবারে যে নেই সেটাও কিন্তু বলা যায় না। কিন্তু যতদূর কথা বলে জানতে পারা গেল, তারা আসলে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু আসলে ভোট উৎসব মনে করছেন। ভোটের থেকেও পর্যায়ে আসলে সবার দেখা হচ্ছে, করছে, এই কথাগুলি কিন্তু তারা বলছিলেন। পাশাপাশি এসেছেন যে শিল্পীরা কিন্তু অনেকেই রাজনীতির সাথে সরাসরি জড়িত, যেটা বিগত সময়ে কিন্তু একটু বেশ আলোচনায় ছিল। তবে এবারে কথা বলে আলোচনায় যতটুকু জানা গেল যে আসলে শিল্পীরা রাজনীতি করবেন, কিন্তু সেই পরিচয় কখনোই আসলে মুখ্য হবে না। শিল্পীর কাজ আসলে শিল্পী দিয়ে ভোট গণনা শেষ হবে 5টায়, ফলাফল ডিজিটাল পদ্ধতিতে গণনা করা হবে। রাত 8:30 কিংবা রাত 9টা নাগাদ আসলে আমরা চূড়ান্ত ফলাফল জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে তৌকির। গুলশান এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল করতে দেয়া নিয়ে আন্দোলন চলছে। আর এই বিষয়ে আরো কিছু তথ্য দর্শক আপনাদের জানাতে চাই। সহকর্মী রেদওয়ান আহমেদের কাছে যাব, তিনি আছেন নতুন বাজার এলাকায়। রেদওয়ান, কি অবস্থা আপনি যেখানে আছেন সেখানে একটু জানাবেন আমাদের। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের দাবিগুলো মূলত কি বলছেন তারা আমাদের একটু জানাবেন। কলি, কিছুক্ষণ আগেই কিন্তু আমি আসলে নতুন বাজার এলাকায় ছিলাম। এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে গুলশান 2-এর যে গোল চত্বর। তারা কিন্তু নতুন বাজার হয়ে বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে প্রায় বেশ কয়েকজনের একটি মিছিল নিয়ে কিন্তু এই গুলশানের এই সড়কটি দিয়ে কিন্তু তারা পার হয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তাদের যেটি মূল দাবি সেটি হচ্ছে যে মূলত এই মূল সড়কে যেন অটোরিকশা চলতে দেওয়া হয়, এবং এই দাবিটিতে কিন্তু তারা এসেছেন, এই রাস্তায় জড়ো হয়েছেন। এবং ট্রাফিক পুলিশের একজনের সাথে আমাদের কথা হচ্ছিল, এবং তিনি যেটি বলছেন যে তাদের এই দাবি কিন্তু আসলে অযৌক্তিক, এমনটাই কিন্তু বলছেন। এবং তারা বিভিন্ন লাঠিসোঁটা নিয়ে কিন্তু তারা জড়ো হয়েছেন। এবং আমরা যদি এইখানে আসলে যে মূল ঘটনাটি সেটি যদি একজন ট্রাফিক পুলিশের সাথে একটু কথা বলতে চাই, আসলে এই অটোরিকশা চলার বিষয়ে আসলে কি জানাচ্ছিলেন তারা? অটোর বিষয়টা কিছুক্ষণ আগে, প্রায় আপনার আধা ঘন্টা 40 মিনিট পূর্বে প্রায় 150 থেকে 200 জন লোক আসছিল, এবং তাদের প্রত্যেকের হাতে আপনার লাঠিসোঁটা ছিল। তো তাদের অভিযোগটা হচ্ছিল তারা সকালে অটো নিয়ে বেরিয়েছিল, তো এই আপনার গুলশানে আপনার সোসাইটির যে যারা আছে আর কি, তাদের অভিযোগটা ছিল যে সোসাইটির যারা কাজ করে তারা নাকি তাদেরকে বেশ কয়েকজন মারপিট করছে। এবং বিশেষ করে জাহিদ প্লাজা এখানে সিকিউরিটি বিষয়ে তাদের একটা অভিযোগ ছিল যে সিকিউরিটি তারা নাকি মারধর করছিল। এবং এখানে প্রায় 150 থেকে 200 জন লোক আসছিল। তো আমরা বলেছি, থানার অফিসার ফোর্স আসছিলেন, ওনারা বলে বোঝানোর পরে তারপর ওনারা অবস্থান ত্যাগ করে আর কি। এখন স্বাভাবিক আছে। বলি, যেমনটি শুনতে পাচ্ছিলাম যে আসলে অটো চালানোর জন্য কিন্তু তারা এখানে জড়ো হচ্ছিলেন, এবং কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখান থেকে চলে গেছেন দাবি দাওয়া নিয়ে, এমনটি কিন্তু আমরা শুনছিলাম। জি রেদওয়ান, আপনাকে অনেক ধন্যবাদ।